দর্শক 24 ঘন্টা প্রেজেন্টেড বাই আগের সানশাইন, আপনাকে স্বাগত জানাচ্ছি মাহফুজ মিশু। নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে সব পক্ষ থেকে প্রশ্ন তোলার নানা চেষ্টা হচ্ছে, এমনকি সরাসরি প্রশ্নও তুলছে অনেক দল। এরকম বাস্তবতায় ভোটের যখন আর এক মাসেরও কম সময়, তখন কোনো দল এটিও বলছে তারা নির্বাচনে যাবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন আরও পরে। ফলে নির্বাচন কমিশনে এমনি যা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, এই সময় এককভাবে কোনো দল, বিশেষ করে সেই দল যদি জামাত, এনসিপি বা বিএনপির কোনো একটি হয়, তাহলে সেই নির্বাচনের ভবিষ্যৎ কি, নির্বাচন আদৌ গ্রহণযোগ্যতা পাবে কিনা, সেসব নিয়েও ভাবনার খোরাক যোগাচ্ছে রাজনীতির মাঠে। সেসব নিয়েই কথা বলবো আমরা। আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি দলীয় সাবেক এমপি, দলটির নেতা জনাব নীলফার চৌধুরী মনি আপা, স্বাগত, কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জামাতের রাজনীতির ঘনিষ্ঠ পর্যবেক্ষক আল মামুন রাসেল, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আপনাকেও স্বাগত। আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। একটু আগের খবর, নাহিদ পাটোয়ারকে শোকজ করা হয়েছে, নাহিদ ইসলামকে শোকজ করেছে নির্বাচন কমিশন। আপনার দলের পক্ষ থেকে একটু আগে আপনার নির্বাচন পরিচালনা কমিটির যিনি প্রধান, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ব্রিফ করেছেন এবং তিনি বলছেন যে আগামীকালকে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকও করবেন। প্রশ্ন হচ্ছে যে এনসিপি বলছে যে নির্বাচন কমিশন তার সুষ্ঠু ভোটের যে গ্রহণযোগ্যতা সেটি তারা হারিয়েছে, পক্ষপাতের অভিযোগ সহ এই নির্বাচনে আদৌ অংশ নেবে কিনা এনসিপি সেটি ভেবে দেখছে। এই সিদ্ধান্ত আসলে কেন? এটি কি নির্বাচনে গেলে এনসিপি জিততে পারবে না বা সরকার গঠন করার মতো বাস্তবতা এখনো তৈরি হয়নি, ঠিক সেই কারণে, নাকি এর পেছনে সত্যি কোনো রাজনৈতিক এবং যৌক্তিক কারণ আছে? ধন্যবাদ মিশু ভাই আপনার প্রশ্নের জন্য। আর যমুনা টেলিভিশনের সকল কলাকুশলী দর্শক যারা দেখছেন, সকলকে সালাম ও শুভেচ্ছা, সহ আলোচকদের সালাম ও শুভেচ্ছা। আসলে নির্বাচন কমিশন নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বডি, তাই না? এটাই মেইন বডি। সো নির্বাচন কমিশন নিয়ে এনসিপির বক্তব্য এটা নতুন কিছু না, এটা অন্যান্য দলের ক্ষেত্রে এটা নতুন বক্তব্য। যারা বক্তব্য দিচ্ছেন, আপত্তি জানাচ্ছেন, এনসিপি এটা নতুন কোনো অভিজ্ঞতা না। এনসিপির জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সাথে তার কাজ করতে হয়েছে, নিবন্ধন প্রক্রিয়া, প্রতীক প্রক্রিয়া সব কিছু নিয়ে। এবং তার খুবই পুরনো একটা অবজারভেশন হচ্ছে, এটা ধরেন আরও 8 মাস আগ থেকে এটা অবজারভেশন, নির্বাচন কমিশন কোনোভাবেই একটা ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড কোনো বডি না। এখানে নিয়োগগুলো কিভাবে হয়েছে, নিয়োগগুলো নিয়ে আপনার এখানেও একাধিকবার আমি প্রশ্ন তুলে গিয়েছি। সো এখন নির্বাচন কমিশন যে এই ধরনের দ্বৈত নাগরিকত্ব এবং মানে ফেয়ার জাস্টিস এবং ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড জাস্টিস নিয়ে তাদের যে আসলে অপারগতা থাকবে, অপরিপক্কতা থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আসলে কোনো সন্দেহের অবকাশ আমার জায়গা থেকে অন্তত ছিল না। সো যেটা ন্যাচারালি প্রগ্রেশন হওয়ার কথা, আমার জায়গা থেকে আমি সেটাই দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন আসলে এত বেশি কোশ্চেন্ড একটা বডি এবং তার আসলে মিনিমাম কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এই নির্বাচন কমিশনের যারা নিয়োগ প্রাপ্ত যারা আছেন বিভিন্ন পর্যায়ে, সচিব থেকে সিইসি, তাদের বক্তব্যের মধ্যে আপনি কোনো ধরনের জাস্টিস দেখতে পাবেন না এবং তারা এটা তোয়াক্কাও করেন না। সো এরকম একটি বডি আসলে একটি নির্বাচন করার জন্য পারঙ্গম কিনা সেটা নিয়ে আমি একাধিকবার আমার যে আশঙ্কা সেটা আমি ব্যক্ত করেছি। এবং এই সময়ে এসে নির্বাচন যত ঘনিয়ে আসছে, মনে হয় যেন এতদিন ধরে যে কোশ্চেনগুলো আমরা করেছি, এই কোশ্চেনগুলোর এক ধরনের বাস্তব প্রতিফলন বাকি দলগুলো দেখতে পাচ্ছে। কিন্তু সামান্তা, ধরেন আর মাত্র 23-24 দিন বাকি নির্বাচনের, ফলে এই সময়ে আপনি যদি নির্বাচন কমিশন নিয়ে এই কথা বলেন, তার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে এই নির্বাচন কিভাবে হবে? ফলে সেই জায়গা থেকে এনসিপি আসলে নির্বাচনে চায় না, এরকম লাইন যারা টানতে চান তাদেরকে আপনারা একটা সুযোগ করে দিচ্ছেন কিনা? এই সুযোগটা তখন হতো যদি প্রিভিয়াসলি এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য না থাকতো। কিন্তু এই সুযোগটা আসলে দুইটি দলের ক্ষেত্রে যায়, বিএনপি এবং জামাত। কারণ তারা নির্বাচন কমিশন নিয়ে ইতোপূর্বে কোনো ধরনের কোনো কোশ্চেন রেইজ করে নাই, কিন্তু খুবই সারপ্রাইজিংলি গত 1 মাস ধরে বিভিন্ন পর্যায়ে দেখতে পাচ্ছি যে তাদের নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। কিন্তু এতদিন ধরে একটা নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হলো এটা নিয়ে
গণঅভ্যুত্থানের পরে খুবই স্বাভাবিকভাবে প্রশ্ন থাকার কথা না, যে কোশ্চেনগুলো আমরা রেজ করেছিলাম বারবার, কিন্তু আমি তাদের পক্ষ থেকে এরকম দেখি নাই। যদি আপনি এটাকে আউট অফ দ্য বক্স এই মুহূর্তে এনসিপির একটা রাজনৈতিক কৌশলের অবস্থান হিসেবে ব্যাখ্যা করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে প্রিভিয়াসলি আমাদের যে পজিশনগুলো সেটার কনসিস্টেন্সি আছে কিনা, মানে ধারাবাহিকভাবে আমরা কোশ্চেন করে এসেছি কিনা। কিন্তু বড় দুইটা দলেরই এই নির্বাচন কমিশনের ক্ষেত্রে ব্যাকআপ ছিল এক ধরনের, যে এটাকে যেভাবে আছে এভাবেই টিকিয়ে রাখতে হবে। সামান্থা, কোনো কারণে ধরেন সত্যি সত্যি যদি আপনার দল জাতীয় নাগরিক পার্টি সিদ্ধান্ত নেয়, যদি আপনার একটা জোটের অংশ যে আপনার নির্বাচনে যাবেন না, তাহলে আসলে কি হবে এই নির্বাচনের ভবিষ্যৎ কি? এবং আপনার নির্বাচনে না যাওয়া মানে কি আপনাদের যে জোট সেটা যতগত সিদ্ধান্ত হতে হবে, নাকি সেটা এনসিপি এককভাবে স্বাধীনভাবেও নিতে পারে? মানে আসলে এই জোটটা, মানে জামাত এনসিপির যে জোটটা, এইটা এককভাবে সিদ্ধান্ত নেয় না জোটগতভাবে সিদ্ধান্ত নেয়, এই বিষয়টা আমি পরিষ্কার না আসলে। সো এটা নিয়ে আমি আর বাড়তি ব্যাখ্যা করতে চাই না। আমি যেটা মনে করি, বাংলাদেশে অবশ্যই 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়াটা খুব দরকার। আমি এখানে একাধিকবার বলেছি, কারণ নির্বাচনটা হওয়া খুব দরকার। এটা বিএনপি যেভাবে বলছে এইভাবে বোঝাটা সমস্যা, কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে মানে বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, এবং এই যে এক ধরনের এই ধরনের নির্বাচন কমিশনের নিয়োগে উভয় পক্ষই সুযোগ নিয়েছে, জামাত এবং বিএনপি উভয় পক্ষই কিন্তু এখানে নিয়োগ ক্ষেত্রে সুযোগ নিয়েছে, এবং যেটা আসলে সরকারের বিভিন্ন পর্যায়ে এই সুযোগগুলো তারা নিয়েছে। কিন্তু যখন দায় নেওয়ার ব্যাপার থাকে, কারণ এই যে সুযোগগুলো নিয়েছে বা এই যে বিভিন্ন ধরনের রেফারেন্স ইউজ করে তারা যে নিয়োগগুলো পেল, এই রেফারেন্স তো ওপেন না, সেক্ষেত্রে কিন্তু দায় নিতে আর হচ্ছে না। এটা খুব দারুণ একটা মজার পরিবেশ তৈরি করেছে দলগুলোর মধ্যে, কিন্তু এটা বাস্তবিক অর্থে এতটা মানে মজার না। কিন্তু আমার কাছে মনে হয় যে যদি 12 ফেব্রুয়ারি নির্বাচনটা না হয়, যেটা তারিখ ঘোষণা করা হয়েছে, এরপরে যে কোনো নির্বাচন আরও বেশি, মানে যত টাইম নেওয়া হবে, এটা আরও বেশি প্রতিকূল অবস্থা তৈরি করবে। যারা সাধারণ মানুষ, যারা স্থানীয় পর্যায়ে যারা সরকারে আসার সম্ভাবনা আছে নির্বাচন করবে, এবং বিশেষত পলিটিক্যাল পার্টির ইন্ট্রাপার্সোনাল যে ট্রাস্ট, সেটাকে আরো খারিজ করবে। জি, আল মামুন রাসেল, ধরেন আপনার এই নির্বাচন কমিশনে আপনারাও গিয়ে বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের প্রশংসাও করেছেন, জামাত কখনো কখনো অভিযোগও করেছে। জামাত এখন স্পষ্ট করে বলছে যে এই নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড কাজ করছে না, বিভিন্ন উদাহরণ দিয়ে বলছে। ধরেন ডুয়েল সিটিজেনশিপ ইস্যুতে বলছে, নিরাপত্তা ইস্যুতে বলছে, এমনকি আজকে খোদ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেও জামাতের প্রতিনিধি দল তার এই অসন্তোষের কথা জানিয়ে এসছে। ফলে দীর্ঘদিন ধরে বিএনপি বলে আসছিল যে একটি রাজনৈতিক দল নির্বাচন চায় না, তারা চায় এই সরকার প্রলম্বিত হোক, কারণ তারা এক প্রকার সরকার আছে জামাতকে বিন করে। আবার আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেব জামাত ইসলামের নাম ধরে বলছেন যে জামাতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নাম্বার, মুঠোফোন নাম্বার সংগ্রহ করছে, যা ক্রিমিনাল অফেন্স, ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ। এই বিষয়টি তারাও নির্বাচন কমিশনকে জানিয়েছে। ফলে আসলে হচ্ছে এটা কি? মিশিবা, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যমুনা টিভির যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমাদের এই নির্বাচন কমিশন এবং এই সরকার নিয়ে আমাদের সন্দেহতা তৈরি হয়েছে কখন। আপনি দেখেন, একসময় ইউনিট সরকারকে বলতো জামাতের সরকার, বিএনপির অনেক নেতৃবৃন্দ বলতো জামাতের সরকার। কিন্তু যখন ইলেকশনটা কবে হবে এটা নিয়ে যখন বিভিন্ন কথা হচ্ছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন লন্ডনে গিয়ে সেখানে তারেক রহমান সাহেবের সাথে মিটিং করলেন, মিটিং করে লন্ডনে বসে ঘোষণা করলেন উনি কখন ইলেকশন করবেন, তখন কিন্তু সন্দেহটা তৈরি হয়েছে। তারপরেও আমরা সাধারণ মানুষ হিসাবে বলে যে গ্যাসে বাঁচে ফানুস, আশায় বাঁচে মানুষ, আমরা আশা ধরেছি নির্বাচন কমিশনটা ন্যূনতম স্বচ্ছ থাকবে। কিন্তু আপনি দেখেন তারেক রহমান সাহেব আসার পর থেকে কি দেখেছি আমরা, তারেক রহমান সাহেব আসার পর থেকে তো আমার তো মনে হয়নি বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন কোনো সরকার আছে, কোনো নির্বাচন কমিশন আছে। যেখানে তফসিল ঘোষণা হওয়ার পরে যেখানে মার্কা নিয়ে মুভ করা যায় না, সেখানে গাড়ির মধ্যে মার্কা লাগিয়ে পুরো ঢাকা শহর ক্যাম্পেইন হয়েছে। কোন গাড়িতে? ওনার যে বাস, ওনার যে বাস, ওর মার্কা ছিল, ওই বাসটা মার্কা ছিল, মার্কা নিয়ে পুরো ঢাকা শহর ক্যাম্পেইন করেছে। তারপরে দেখেন ওনার জনশক্তিদের মাঝে উনি আসবেন, এটা আগ্রহ থাকবে, এটা শুধু ওনার না, পুরো বাংলাদেশের মানুষের মধ্যে আগ্রহ আছে। আমিও টিভির মধ্যে তাকিয়েছিলাম কখন ওনাকে দেখবো, মানে আমার দেশীয় এখানে দেখবো, আমারও আগ্রহ ছিল। কিন্তু সেনাবাহিনী যে পরিমাণ ওনাকে পাহারা দিয়েছে, হ্যাঁ, এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে বলা হয়েছিল উনি লাইভ করছেন, বলছে সরকারি টাকা, এটা তো লাইভ করা ঠিক হচ্ছে না, তারপরে উনি এটা উপেক্ষা করে লাইভ করেছেন।
কে বলছিল লাইভ করা ঠিক হচ্ছে না? এটা মিডিয়াতে আসছে যে এই তথ্য উপদেষ্টা বলেছিল যে লাইভ করা, সরকারি টাকা লাইভ করা ঠিক হবে না, কিন্তু মহাপরিচালক এটা তোয়াক্কা করেননি। এবং কি এনএসআই প্রধান যখন দেখা করলো এবং চারপাশ থেকে আপনি দেখেছেন সব কিছু যখন ঢুকে পড়লো, তখন কিন্তু সন্দেহটা তৈরি হয়েছে। এরপর যখন আপনি তফসিল হওয়ার পর তফসিলটা বৈধ হবে কোন প্রক্রিয়ায়, আপনি যখন দেখলেন দ্বৈত নাগরিকের ক্ষেত্রে দ্বিচারিতা দেখেছে নির্বাচন কমিশন, কারো দ্বৈত নাগরিক আছে তাকে বাতিল করছে না। আপনি দেখেন আব্দুল আওয়াল মিন্টু সাহেব ফেনীর আসনের, ওনার দ্বৈত নাগরিক আমরা আলাদাভাবে আলোচনা করব। আমি আসছি, আমি মানে এটার এই করছি, আমি একটু কানেক্ট করছি। ওনারটা করা হয়নি, ওনারটা পরে আপিল করে ওনারটা পরবর্তীতে আনা হয়েছে। তারপরে কিন্তু জামাতের ক্ষেত্রে আপনি কি দেখেছেন, জামাতের ব্যারিস্টার নজরুল সাহেব, ব্যারিস্টার মাহবুব সালি সাহেব কুড়িগ্রামের, ওনাদের ক্ষেত্রে করা হয়েছে। ঋণ খেলাপির ক্ষেত্রে দ্বিচারিতা করা হয়েছে। যদি এমন হতো যে তারাই এটা করতো, তাহলে দেখেন, তাহলে এই যে একটা প্রক্রিয়া পুরো বাংলাদেশের নির্বাচনের একটা প্রক্রিয়া, তাহলে কি সন্দেহ কি তৈরি হবে না? আজকে ছাত্রদল নির্বাচন কমিশন তফসিল হওয়ার পর কোনো সমাবেশ করার কোনো সুযোগ আছে? আজকে ছাত্রদল আজকে যেটি করলো যে মব নামে নির্বাচন কমিশনের সামনে কেন করেছে? এটার উদ্দেশ্য সাস্টে তাদের কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য হচ্ছে আজকে দ্বৈত নাগরিকের যে রায়টা আজকে হওয়ার কথা হয়েছে, রায় হওয়ার কথা, নির্বাচন কমিশনকে এক ধরনের থ্রেট দেওয়া। কিন্তু বিএনপির অনেকেই প্রার্থিতা হারিয়েছে। নির্বাচন কমিশন এটা বিএনপি যারা প্রার্থিতা হারিয়েছে তাদেরকে আপিল করেছে, স্বতন্ত্র প্রার্থী আপিল করার কারণে পরবর্তীতে এটা এখানে আসছে। কিন্তু প্রথম থেকে জেলা পরিষদ থেকে যেখানে প্রিজাইডিং অফিসার সেখান থেকে বাতিল হয়নি। স্বতন্ত্র আপিল করেছে, আপনি দেখেছেন স্বতন্ত্র একজন আইনজীবী আপিল করেছে, তাকে কিভাবে নির্বাচন কমিশনের সঙ্গে মারধর করা হয়েছে। তার মানে কি হচ্ছে? নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিয়েছে? নির্বাচন কমিশনের সামনে এই নির্বাচন কমিশনের প্রতি আপনাদের কোনো আস্থা নাই? এই যে নির্বাচন কমিশন আমরা এখনো আশা করি তারা তাদের নিরপেক্ষতা পরিচয় দিবে, এখনো আমরা আশা করি। ভাই, কিন্তু এই নিরপেক্ষতার পরিচয় দেওয়ার মানে কি জামাতকে বাড়তি কোনো সুবিধা দেওয়া, মানে সেটার মানদণ্ডটা কি? অযোগ্যকে আপনি যোগ্য জায়গায় নেবেন, যোগ্যকে অযোগ্য রাখবেন, দুটোই অপরাধ। যে অবৈধ তাকে বৈধ করবেন, যে বৈধ তাকে অবৈধ করবেন, দুটোই অপরাধ। আপনি দেখেন তারেক রহমান সাহেবের যে হলফনামাটা আমি দেখেছি, হলফনামায় লেখা আছে, একটা পয়েন্ট আছে, 13 নম্বর পয়েন্ট লেখা আছে যে আপনি পূর্বে কোনো দেশের নাগরিকত্ব ছিলেন কিনা, যদি থাকেন হ্যাঁ অথবা না থাকলে না, হ্যাঁ এবং না কোনো কিছুই লেখা নাই। তার মানে আমি কি ধরে নিব? এটার জন্য নির্বাচন কমিশনার কি ওনাকে কিছু বলেছে? উনি দেশে আসার পরে মাত্র 6-7 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড, অনেক দেখেছে আমার কাছে আসছে, তাদের এনআইডি কার্ডের জন্য তারা ভোটার হইতে পারে নাই। 6-7 ঘন্টার মধ্যে উনি এনআইডি কার্ড পেয়ে গেলেন। তারপরে এই যে বৈষম্য, আমরা 17-18 বছর এই যে জুলাই আন্দোলনের এটা কি ছিল? বৈষম্যের এগেইনস্টে। কিন্তু আপনি যখন একজন সুযোগ সুবিধা দিবেন, অন্যকে বৈষম্য করবেন, তার মানে এই নির্বাচন কমিশনের, কিন্তু আপনি এখনো আশা করি 24 দিন আগে এসে যদি নির্বাচন কমিশন নিয়ে এত অভিযোগ করেন, তাহলে এই নির্বাচনটাই তো অনিশ্চয়তায় পড়ে আছে। আচরণ দেখে আপনাকে অভিযোগ করতে হবে। তো জামাত নির্বাচন চায় কিনা সেই প্রশ্ন, অভিযোগগুলো আসার কারণেই কিন্তু তারা কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে। জি, আজকে যে রায়টা হয়েছে আপনি দেখেছেন, কিন্তু আমরা চাই তারা আরো শক্ত হবে, আরো সতর্ক, তারা দাঁড়াবে, তারা মেরুদণ্ডে দাঁড়াবে, মানে নির্বাচন কমিশন যেন সতর্ক থাকে, সেই জন্য জামাতের স্ট্যান্ড। মনি আপা, আপনার কাছে আসি। আপা, আপনি নিশ্চয়ই রাসেলকে শুনছিলেন, তার মানে পুরো দেশটা আসলে বিএনপি কি এক প্রকার দখল করে নিল কিনা? যেভাবে রাসেল সাহেব বলছিলেন যে ধরেন সব আপনাদের কথা শুনছে, কিন্তু আবার আপনার দলের মহাসচিব বলছে যে ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন, সিইসিকে জানিয়ে এলেন মির্জা ফখরুল সাহেব। মানে ঘটনাটা আসলে কি? মানে নির্বাচন কমিশনকে আসলে গরিবের বউ হয়ে গেল কিনা? সবাই নির্বাচন কমিশনকে গালিগালাজ করছে, অথবা নির্বাচন কমিশনে আসলেও চাইলেই সবকিছু করতে পারে কিনা যদি সরকার এবং রাজনৈতিক দল তাকে সহায়তা না করে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। যে কথাটা আজকে উঠছে, প্রথমে আমি যদি বলি, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যে কথাটা উঠছে, আপনারা জানেন উনি 17 বছর দেশে আসতে পারেন নাই। উনি কিছুদিন আগে না, মাত্র কয়েকটা দিন আগে উনি আসার 1 সপ্তাহ আগে উনি বলেছিলেন যে এটা আমার একার উপর ডিপেন্ড করে না। পরেই আপনি খেয়াল করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেই বলছে ওনার আসতে কোনো বাধা নেই। হ্যাঁ, এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টার বলার কথা না। তো পরেই সরকারের দিক থেকে বলছে আমরা চেষ্টা করব তাকে, তার যে জীবন নাশের যে সম্ভাবনা, এবং এই যে লাস্ট যেটা বগুড়া যাওয়ার ব্যাপারটা যে তাকে বন্ধ করা হলো, এখানে কিন্তু জীবন নাশের একটা সম্ভাবনা ছিল। তো একজন মানুষকে রাষ্ট্র তার নিরাপত্তা দিবে, এটাই স্বাভাবিক।
এবং সেই মানুষটা যদি এরকম একটা দলের প্রধান হয়, যদি একটা বড় দলের প্রধান হয় এবং রাষ্ট্রের এই মুমূর্ষু সময়ে, শুধু তাই না, বড় দলের প্রধান হিসেবে না, এই গণঅভ্যুত্থানে যে দলটার সবচেয়ে বেশি অবদান, আপনার তাওয়াটা গরম থাকতে হবে, সঙ্গে সঙ্গে সবখানে লক্ষ লক্ষ তরুণ যুবক বৃদ্ধ সমস্ত বাংলাদেশে এটাকে পাহারা দিয়েছে। তাওয়াটা গরম ছিল বলে আমাদের ছাত্রদেরকে আমরা অস্বীকার করি না, তারা সামনের ভাগে থেকে তারা করেছে এবং আমাদের যা ছেলেরা নিজেদের নেমপ্লেটগুলো খুলে দিয়ে তাদের সাথে মিশে গেছে, এটা তো এখানে অস্বীকার করার না। এবং সবচেয়ে যে সাফার করেছে, সবচেয়ে যার বেশি শহীদ হয়েছে তার নাম, সেই দলের নাম বিএনপি। সবচেয়ে যার আহত বেশি হয়েছে সেই দলের নাম বিএনপি। সবচেয়ে যার আপনার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়েছে তার নাম বিএনপি। এই যে দলটা এতটা স্যাক্রিফাইস করলো, সেই দলের প্রধান যে কিনা 17 বছর 17.5 বছর দেশে আসতে পারেন নাই, তাকে অনেক রকম নির্যাতনের প্রেক্ষিতে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং ফ্যাসিস্ট থাকা অবস্থায় তো কল্পনাই করা যায় নাই। সেই মানুষটা আসছে সরকারের জায়গা থেকে। সরকারের তো নিজস্ব কোনো দল নাই। বিএনপি যদি, আমি বলবো না বিএনপি অনেক কিছু, বিএনপি কিছুই করতে পারে না, বিএনপির লোক মারা যায় তাও বিএনপি কিছু করতে পারে না। তো সেই জায়গায় সরকার তো জানে বিএনপি চাইলে কি করতে পারে আর কি করতে পারে না। সরকারের জায়গা থেকে, যে সরকারটা অনির্বাচিত এবং যে সরকারটা অরাজনৈতিক, আপনি যতই আমি কিংস পার্টি বলি না কেন, তারা এখনও সেই মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো সময় হয় নাই, সুযোগও হয় নাই। তাদের মানুষ কতজন আমরাও জানি, আপনারাও জানেন। তাহলে যে দলটা এত বড় একটা দল, সেই দলের প্রধানকে মিনিমাম সরকারের নিরাপত্তা দিবে, সেই নিরাপত্তা দেওয়ার জন্য এত কথা তো হতে পারে না। যার জীবন সংশয়ের সম্ভাবনা সবাই জানে, সমস্ত জায়গা থেকে জানে। কমিশন নিয়ে আপনাদের কি অভিযোগ? নির্বাচন কমিশন তো আপনাদেরই নাকি? আমাদের কোনো নির্বাচন কমিশন না, আমাদের কেউই না, সবাই আমাদের, আবার কেউই আমাদের না। এই সরকার প্রধানত আমাদের। আমরা কোনো প্রতিবাদ করি নাই ওনাকে দেওয়ার জন্য, আমরা কিছুই বলি নাই, মৌনতাই সম্মতির লক্ষণ। তো সবাই আমাদের। আজ পর্যন্ত 1.5 বছর, 2 বছর প্রায় হয়ে যাচ্ছে, এই সরকারের বিপক্ষে আমাদের দল থেকে চরমভাবে কিছু বলা হয় নাই। সরকার যেভাবে দেশ চালাচ্ছে আমরা সেইভাবেই ধৈর্যের পরিচয় দিয়ে আমরা সহ্য করছি। তো সেই জায়গায় আমি যদি বলি যে এই সরকার যারা আজকে কথা বললো, রাসেল অনেকগুলো কথা বললেন, সেই রাসেল যে যাদের হয়ে কথা বললেন, তারা যেভাবে চেয়েছে, এই যে গণভোটে তো বিএনপি প্রথমে রাজি ছিল না। তো আমি যদি বলি যে নির্বাচন কমিশন যে রাজি হলো, তাহলে নির্বাচন কমিশন কার লোক? আমি যদি বলি যে একটা কাগজে সিগনেচার হলো, নোট অফ ডিসেন্ট সহ, আরেকটা কাগজ সরকার ঘোষণা করলো, তাহলে সরকার কার লোক? আমি যদি আরও বলি যে এই সরকার তাদের কথা মতোই আপনার নির্বাচনটা গণভোটে দিল, কোনো কারো তোয়াক্কাই করে নাই, তাহলে কি হলো? এটা কাদের হলো? এবং এই ইসির তারা কিসের জন্য ইসির পদত্যাগ চেয়েছিল? তারা ওই সময় রাষ্ট্রপতির কাহিনী, এই জায়গাগুলো নিয়ে ইসির পদত্যাগ চেয়েছিল। তো ওইখানে তো ওটার কোনো গ্রহণযোগ্যতা ছিল না। আজকে আমি যদি বলি যে এই যে ভোট যে আপনার পোস্টাল ভোটার, কোনো নেতার বাড়িতে তো পাওয়া যাওয়ার কথা না, এটা তো যার নামে ইস্যু হওয়ার কথা, বা 10 জন 5 জন এরকম নামে ইস্যু হওয়ার কথা, যে কোম্পানিতে চাকরি করে। আমরা তো অনেক ভোটার নেতাদের বাড়িতে পেলাম, কোন দলের নেতা সেটা বুঝতে হবে। তাহলে আপনার এইখানে ইসি কার হয়ে কাজ করছে? এই পোস্টাল ভোট তো আপনার আমার মাধ্যমে যাওয়ার কথা না, এটা ইসির মাধ্যমে যাওয়ার কথা। তাহলে এটার পরে আপনার কার মাধ্যমে কাজ করছে? মহাসচিব যে কমপ্লেইনটা করেছে যে ভোটার নাম্বার, এনআইডি নাম্বার চাচ্ছে, বিকাশ নাম্বার চাচ্ছে, তাহলে এটা কি মহাসচিব করার পরে ইসি থেকে কয়জনের নামে এই সমন জারি হয়েছে যে এটা কেন করা হলো? আপনাকে একটু থামাই সামান্তা। আর একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে আজকে জামাতের একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে দেখা করেছেন এবং বের হয়ে চৌধুরী আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দুটো জিনিস বলেছেন। একটা বলছেন যে উনি বলছেন যে প্রধান উপদেষ্টা অনেক কিছু জানেন না। প্রধান উপদেষ্টা নাকি নির্দেশনা ছিল সব দলের প্রধানদেরকে সমান নিরাপত্তা দেওয়া। তারেক রহমানের নিরাপত্তা যেরকম হবে, জামাতের আমির শফিক সাহেবের নিরাপত্তা সেরকম হবে, কিংবা ধরেন আপনার দলের প্রধান নাহিদ ইসলাম সাহেবের নিরাপত্তাও একই রকম হবে। প্রধান উপদেষ্টা বলছেন তো আমি বলে দিয়েছি। এখন এই কথা যখন প্রধান উপদেষ্টা বলেন যে আমি তো জানি না, তখন সেটি বাইরে এসে একটি রাজনৈতিক বিতর্কের জন্ম দেয় কিনা?
আসলেই কি তারেক রহমানকে বাড়তি কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে? ধরো ওনার আশা ছাড়া বাকি ঘটনায় আমরা তো যেটা দেখি ওনাকে যে নিরাপত্তা দেয় সেটা সিএসএফ, অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স। এখন জামাত যদি একটা এএসএফ করে, আমির সিকিউরিটি ফোর্স, আপনারা যদি একটা আরেকটা সিএসএফ করেন যে আপনাদের কি বলে কনভেনার সিকিউরিটি ফোর্স, সেটা আপনারা না করলে সেই দায়িত্ব কেন সরকার নিবে আসলে? আসলে এই পলিটিশিয়ানদের সিকিউরিটিকে এখন এই বিভিন্ন টুকরা টুকরা ইস্যু দিয়ে আসলে বোঝা উচিত না। এতে করে সমস্যাটা হয় যে ওই যে দ্বিদলীয় বৃত্তের মধ্যে আমরা আলাপ করছি। তো বাংলাদেশকে আসলে দ্বিদলীয় বৃত্তের মধ্যে থেকে আসলে বের করার একটা চেষ্টা করা উচিত। আপনার পলিটিশিয়ান, যে কোনো পলিটিশিয়ানের লাইফে রিস্ক থাকে। শরীফ ওসমান হাদি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন, উনি তো কোনো দলের কোনো কনভেনারও ছিলেন না, প্রেসিডেন্টও ছিলেন না। তো উনি তো গুলিবিদ্ধ হয়ে শেষবেলা মারাই গেলেন, আমরা তো বাঁচাতে পারলাম না, শহীদ হলেন। তাহলে মানে পলিটিশিয়ান মাত্রই যখন উনি মাঠে নামছেন, কারো না কারো মানে শরীফ ওসমান হাদি তার পুরো ক্যাম্পেইনে একটা সিঙ্গেল সময়ও নির্দিষ্ট কাউকে নাম ধরে বা কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। উনি পলিসি নিয়ে কোশ্চেন করছেন, উনি ওনার নিজের প্রপোজাল দিছেন, কিন্তু উনি কখনো চ্যালেঞ্জ করেন নাই কাউকে। এবং এই যে চ্যালেঞ্জের সংস্কৃতির বাইরে গিয়েও আসলে রাজনীতি করা যায়, এটা ওনার ক্যাম্পেইন দেখে আমরা এক ধরনের দেখলাম, এটা বাংলাদেশে প্রথমবার। কিন্তু এরকম একজন মানুষকেও তো আসলে, এরকম একজন পলিটিশিয়ানকে বাংলাদেশ বাঁচাইতে পারলো না। এই বাঁচাইতে না পারার যে মানে সিলসিলা, এই দায়টা, এই সিলসিলাটা তো আসলে কি মানে এখন এককভাবে বিএনপির কিছু ব্যক্তি, জামাতের কিছু ব্যক্তি বা এনসিপির কিছু ব্যক্তি নিবে, বা রাষ্ট্রপক্ষ এখন হুট করে 53 বছর পরে, এত বছর ধরে কোনোদিনও পলিটিশিয়ানদের সিকিউরিটি নিয়ে কোনো আলাপ না করে এখন এসে একটা নির্বাচনকালীন সময়ে তারেক রহমানের সিকিউরিটি কি হবে আর আমিরের সিকিউরিটি কি হবে, এইটা নিয়ে একটা আর্গুমেন্টের মধ্য দিয়ে আমরা একটা বাইনারি ক্রিয়েট করে ভোট ব্যাংকে কিছু নির্দিষ্ট ভোট কালেক্টের চেষ্টা করছি। এটা তো হীন একটা কাজ। এটা তো কোন মানে এটা জাস্ট পাবলিককে এক ধরনের আই ওয়াশ করা। মানে সে আই ওয়াশের সুযোগটাও আপনারা দিলেন কিনা? এই যে দুই বাইনারি বা বড় দুই দলের বাইরে একটা শক্তিশালী পক্ষ, শক্তিশালী রাজনৈতিক সংগঠন হয়ে ওঠার চেষ্টা, সেটা তো ডেফিনেটলি হয়েছে। আমি আমার পজিশন বারবার ব্যাখ্যা করেছি। আমরা সিরিয়াসলি মনে করি এনসিপির জায়গাটা ছিল একটা তৃতীয় বলয়। জি, দুইটা বিষয়কে, দুইটা বস্তুকে আপনি সামনে রেখে চয়েস করতে বলাকে ইটস নট চয়েস। চয়েস শুড বি মাল্টিপল, দেন ইটস এ চয়েস। মানে নিদেন পক্ষে আপনাকে তো অ্যাটলিস্ট তৃতীয় অপশনটা রাখা উচিত, তাইলে না এটাকে আপনি চয়েসের অন্তর্ভুক্ত ধরতে পারেন। সো এনসিপি এই জায়গাটাতে চরমভাবে ফেল করছে। এগুলো তো আমি পূর্বেও বলছি, এগুলোর মধ্যে আমি আর যেতে চাই না, এগুলো আমার আগের বিষয় বলা শেষ। কিন্তু এখন যেটা হচ্ছে, প্রত্যেকটা ইস্যুকে, প্রত্যেকটা বিষয়কে, রাষ্ট্রের এখন যাই কিছু ঘটবে সেটাকে একটা দুইটা দল মানে তর্ক বিতর্ক করবে, মানুষ সেটার মধ্যে থেকে এক ধরনের মনে করবে এটাই আমাদের একমাত্র অপশন, আদার কোনো চিন্তা করার কোনো অপশন নাই। এই যে তারেক রহমানের আগে যা ছিল তাই আর কি, দ্বিতীয় বৃত্তে একদমই তাই। এটা হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার এক ধরনের রাজনীতি। সো আমি মনে করি যে পলিটিশিয়ানদের সিকিউরিটি অ্যাজ এ হোল আপনি এই বিষয়টাকে দেখেন না, পলিটিশিয়ানদেরকে সিকিউরিটির অভাব আছে কিনা বাংলাদেশে, ইটস একটা ফ্যাক্ট। তাহলে এই ফ্যাক্টটাকে, এই যে প্রবলেমটা, এটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের কি প্রয়োজন? বাংলাদেশে 1980 সালে একটা সার্ভে করা হয়েছিল, পাবলিক ট্রাস্ট মানে সোশ্যাল ট্রাস্ট, যে আপনার সাথে আমার হ্যাঁ সামাজিক বিশ্বাসটা কতটুকু। বাংলাদেশে 80 সালে মানে গ্রাম পর্যায়ে এটা সোশ্যাল ট্রাস্ট হচ্ছে 4.5%, শহরাঞ্চলে এটা 2.5%। এবং এইটা আপনার যদি মানে অন্যান্য উন্নত বিশ্ব যেটাকে আপনারা বলেন, সেটা তো আমি বলি না উন্নত বিশ্ব, কিন্তু ধরা হয় যেটাকে উন্নত বিশ্ব, সেখানে সেটাকে সেই সোশ্যাল ট্রাস্টটা 44 থেকে 34%-এর মধ্যে থাকে, এটা শহরাঞ্চলে আর গ্রামাঞ্চলে। কিন্তু আমাদের দেশে যে সোশ্যাল ট্রাস্ট, সেটার সাথে যে পলিটিক্যাল ট্রাস্টটা সংযুক্ত, এবং কেন সোশ্যাল ট্রাস্ট নাই বলেই যে আমরা পলিটিক্যাল ট্রাস্টটাও করতে পারছি না, পলিটিশিয়ানরাও এখানে সিকিউরড না, সেইটা আলাপ করবেন না। সেইটা আলাপ না করে আপনারা আলাপ করবেন বিএনপি কি করলো, জামাত কি করলো, এই ধরনের একটা দ্বিদলীয় বৃত্তের মধ্যে পুরো আলোচনাটাকে ঢুকায় দেন। এরপর হচ্ছে বাংলাদেশের মানুষ বোকার মতো সেটা গালে হাত দিয়ে শুনবে আর মনে করবে যে এই এছাড়া আমাদের কোনো অপশন নাই, এবং তারপর ওইখানে গিয়ে হয়তো ভোটও দিবে। রাইট। জি, আমি একটা বিরতি নিয়ে রাসেল আপনার কাছে প্রশ্নটা রেখে যাই, সেটা হচ্ছে তারেক সাহেব তার নিরাপত্তা নিয়ে স্ট্যাটাস দিয়ে দেশে ফেরার 7 দিন বা 10 দিন আগে তার নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন। তার পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি আততায়ীর গুলিতে জীবন দিয়েছেন। ফলে তার যে নিরাপত্তা কনসার্ন এবং
আরেকটি দলের প্রধানের যে নিরাপত্তা কনসার্ন, দুটোকে একইভাবে দেখেন কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আসলে তারেক রহমানকে বাড়তি কি নিরাপত্তা এই অন্তর্বর্তী সরকার দিল, সেটিও একটু আপনার কাছে বুঝতে চাই। আমি প্রথম 2-3 দিন দেখেছি, কিন্তু তারপরের ওনার যে নিরাপত্তা, সেটা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স দেয়। জামাত আমিরের নিরাপত্তা যদি দরকার হয়, সেটা নিয়মিত পুলিশ তার বাসার সামনেও থাকে, পেছনে বসুন্ধরায়। বাড়তি যদি দরকার হয়, তাহলে সেটা আপনাদের নিজস্ব আয়োজন কেন হচ্ছে না? দেখেন, এই প্রথম কথা হচ্ছে রাজনীতিবিদ, আপনি রাজনীতি করবেন, রিস্ক থাকবে না। আমি মনে করি রিস্কবিহীন রাজনীতি মানে রাজনৈতিক ব্যক্তিত্ব মানে লবণবিহীন তরকারির মতো। আপনি রাজনীতি করতে আসছেন, আপনার রিস্ক থাকবে না, এই চিন্তা কিভাবে করেন আপনি? যেমন মনিয়াপা এ বললো যে হচ্ছে সবচেয়ে স্যাক্রিফাইস দল হচ্ছে বিএনপি, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে। আপনি দেখেন গুম কমিশনের রিসেন্টলি গুম হওয়া সবচেয়ে বেশি কিন্তু জামাত শিবিরের সবচেয়ে বেশি। এবং আপনি দেখেছেন মানে প্রথম সারি 10 জন তাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে। কিন্তু বড় কোনো নেতৃবৃন্দ, কোনো দলের নেতৃবৃন্দতে আমরা দেখিনি হত্যা করা হয়েছে। প্রথম সারি 10 জনকে আপনি শিবির নামে হত্যা করা বৈধ ছিল বাংলাদেশে, যা আপনি তাকে ট্যাগিং দিবেন শিবির, সাথে আপনাকে হত্যা করতে পারবেন। বিশ্বজিৎকে আমরা দেখেছি, সে বলে যে আমি হিন্দু, তাহলে তুই হিন্দু শিবির, মানে তার মানে শিবির বললেই তোকে মারা আমার জন্য জায়েজ। আবরারকে আমরা দেখেছি। তার মানে দলগত স্যাক্রিফাইস কার বেশি? দলগত। আপনি দেখেন রিস্কটা কার পক্ষ থেকে। তারেক রহমান সাহেব বলেছিলেন উনি 17-18 দিন আসার আগে যে আমার হাতে নেই, ওনার হাতে আসাটা। তাহলে কার হাতে? আমরা হলফনামা আমাদের ডিটেলস দিই কেন জানেন? এজন্য দিই যারা এই রাজনীতিবিদদেরকে ভোট দিবে তারা যেন জানে তার ডিটেলস। তারেক রহমান সাহেব কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করে নাই যে 17-18 দিন আগে যেটা ওনার হাতে ছিল না, 17-18 দিন পরে ওইটা কার হাতে, মানে কি ছিল এটা এখনো কিন্তু প্রকাশ করে নাই। আপকামিং প্রধানমন্ত্রী না, ধরেন আপনি যদি জামাতের আমিনের নিরাপত্তার যে কথা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, সমান নিরাপত্তা, সেটা কেন জরুরি? ওনার জন্য কারা থ্রেট? না, আমি তো মনে করি রাজনীতিবিদদের রিস্ক থাকবে, নিরাপত্তা কেন চাইতে হবে? রাজনীতির নিরাপত্তা চাইতে হলে তাহলে শরীফ ওসমান হাদি নিরাপত্তা হবে আমরা পাইনি কেন? প্রত্যেককে দিতে হবে, কারণ ব্যতিক্রম মানুষ। আমি মনে করি যে আপনি দেখেন সাহসী হলে কারো হায়াত আপনার কমে না, বা আপনি ভীতু হলে আপনার হায়াত বাড়ে না। রাজনীতি যখন করতে আসবেন তখন আপনাকে মাথা রাখতে হবে রিস্ক আপনার থাকবেই। তার মানে জামাতের দরকার নেই, কিন্তু যখন তারেক রহমান সাহেবকে নিরাপত্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী পর্যায়ে নিয়ে গিয়েছে, তখনই বিপরীত পক্ষে যারা আছে, কারণ আমরা তো হচ্ছে হুজুগে বাঙালি, যখন একদিকে সবাই সব যাওয়া শুরু করে, যেমন এনএসআই প্রধান গিয়ে দেখা করে আসে, ব্যবসায়ী গিয়ে দেখা করছেন, মানে কি যখন দেখছেন যে প্রধান উপদেষ্টা তাকে নিরাপত্তা দিচ্ছেন, 1500 প্রায় 2000 সেনাবাহিনী তাকে দড়ি টাঙ্গিয়ে তাকে নিয়ে যাচ্ছেন, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এই যে হুজুগে বাঙালি, আপনি যখন যত বেশি নিরাপত্তা পাবেন তত বেশি মানুষ পাবেন। আপনি দেখেন সব বাংলাদেশ সবচেয়ে বড় নিরাপত্তা পায় কে? প্রধান উপদেষ্টা। এরপরে যখন দেখে যে এরপরে সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে তারেক রহমান, তার মানে হি ইজ গোয়িং টু বি এ প্রাইম মিনিস্টার। এই যে চিন্তার কারণে যে সমাজে একটা বৈষম্য তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টা তো স্পেশাল সিকিউরিটি ফোর্স পান, বা প্রেসিডেন্ট ধরেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পান। তারেক রহমান তো সেরকম নিরাপত্তা পান নাই। কিন্তু আপনি কি দেখেছেন? আপনি আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে ওনাকে নিরাপত্তা দিবে, কিন্তু যখন সেনাবাহিনী সহ দড়ি টাঙ্গিয়ে যখন এভাবে নিরাপত্তা দেওয়া শুরু করে, দাঁড়িয়ে হাঁটতে থাকে, তখন আপনাকে কি দাঁড়ায়? আপনি আমাকে বলেন রিস্ক কার পক্ষ থেকে আসে? আমাদের জন্য থ্রেট কারা? এবার জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের জন্য থ্রেট কারা? হয়তো পরাজিত শক্তি। পরাজিত শক্তি দুই ধরনের, একটা জাতীয় শক্তি, একটা হচ্ছে আন্তর্জাতিক শক্তি। তাহলে পরাজিত শক্তি তো জানে 5 আগস্টের আগে কাকে নিষিদ্ধ করেছে, তারা জানে এই যে আন্দোলনের পিছনে কারা ছিল, এই জন্য তারা নিষিদ্ধ করেছে। তার মানে সবচেয়ে থ্রেটের মধ্যে, এবং যদি আন্তর্জাতিক শক্তি বলেন সবচেয়ে বেশি থ্রেট হওয়ার কথা ছিল, মানে আপনি বলছেন তারেক সাহেবের চেয়ে শফিক সাহেবের রিস্কের ফ্যাক্টর বেশি, সেই কারণে তার নিরাপত্তা দরকার। সেটাই তো 5 আগস্ট আগে প্রমাণ করেছে নিষিদ্ধ করে। সেই তো আপনি তো দেখেছেন 5 আগস্ট আগে ফখরুল সাহেব বলেছেন এই যে আন্দোলনের সাথে আমরা নেই, সরাসরি বলেছিলেন। আপা এই শীর্ষ নেতাদের নিরাপত্তা নিয়ে আপনি আগের ধাপেও বলছিলেন, যে কথার আছে বলছিলেন একটু আগে, যে আসলেই কি তারেক রহমান সাহেবকে যে নিরাপত্তাটা দেওয়া হচ্ছে সেটা কি খানিকটা দৃষ্টিকটু, এবং এটা তার জন্য পলিটিক্যালি ভালো হচ্ছে, নাকি সেটা তার ধরেন তার কথাবার্তা, আচরণ, শব্দচয়ন নিয়ে সব পক্ষ প্রশংসা করছে, কিন্তু ধরেন যে আপনাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজপথের সহযাত্রী যারা জামাত, তারা আজকে প্রধান উপদেষ্টার কাছে গিয়ে সেই নিরাপত্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে অবজেকশন দিল,
বিষয়টা আসলে কি হচ্ছে? ওই যে বলে না যে পশ্চিমারা যার বন্ধু হয় তারা শত্রুর দরকার পড়ে না, ঠিক তেমনই জামাত যার বন্ধু হয় তারা শত্রুর দরকার পড়ে না। আপনার তারেক রহমান বা বিএনপি তারা কি বলেছে যে আমাদেরকে সিরিয়াস নিরাপত্তা দাও? তারেক রহমান সাহেব যেখান দিয়ে হেঁটে যান, যেখানে বের হন, সেখানে এমনিই হাজারো হাজারো জনতা হয়ে যায়। সেখানে তার রিস্ক আছে, গোয়েন্দা সংস্থার কাছে এই রিপোর্ট আছে বলেই তাকে কিন্তু এসএসএফ দেয় নাই, আপনি নিজেই বললেন। সে চায়ও নাই এবং এইটুকুও উনি চান নাই। আজকে যারা দিচ্ছেন এটাও আমাদের আরেক ধরনের ভয় কাজ করছে। আমরা নিজেরাও চাই না অতিরিক্ত তেল মর্দন, এবং মানে তারেক রহমান সাহেব নিজেও এটা পছন্দ করেন না যে কেউ অতিরিক্ত তেল দিক। আপনারা দেখেছেন অনেকেই সালাম করতে গিয়েছে, উনি মাইন্ড করেছে। অনেকে অতিরিক্ত কথা বলতে গিয়েছেন, উনি মাইন্ড করেছেন। অনেকে না ডাকলেও গিয়ে সামনে দাঁড়িয়ে আছেন, উনি মাইন্ড করেছেন। অনেকের যেখানে যে প্রোগ্রামে যাওয়ার কথা না সেখানে গিয়েছেন, উনি মাইন্ড করেছেন। তো এই জায়গাটায় কেউ যদি অতিরিক্ত করে সেখানে তো আমাদের কিছু বলার নেই। আমরা তো উল্টা সন্দেহ করছি যে এই ধরনের কাজ করানোর জন্যই কেউ, সরকার না, সরকারের সাথে যারা ছত্রছায়া সরকারের চেয়ে বেশি রুল প্লে করছে তারাও অনেক ক্ষেত্রে দায়ী। তারাও এরকম চেয়ে নির্বাচনটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এই কাজগুলো করছে। মানে এর মধ্যে চক্রান্ত বা ষড়যন্ত্র দেখেন আপনি? অবশ্যই আমরা ষড়যন্ত্র চক্রান্ত দেখি, কারণ আমি অনেক দিনই তো, বয়স তো একদম কম হয় নাই, অনেক দিনই দেখেছি, অনেকগুলো সরকার দেখেছি। বিএনপিরও বেশ 91 থেকে বুদ্ধি নিয়েই আমি সরকার দেখেছি। আমি যে সরকার যেভাবে দেখেছি, এখন যেভাবে দেখছি, আমার কাছে মনে হচ্ছে ষড়যন্ত্র। এখানে আমি আরেকটা কথা বলি, এনএসআইয়ের চিফ নিয়ে এত কথা হচ্ছে। এনএসআইয়ের চিফ যেদিন গিয়েছিল, আপনারা সবাই জানেন, আপনারা সংবাদকর্মী, উনি যেদিন গিয়েছিলেন ওপেন গিয়েছিলেন, নাম্বার 1। নাম্বার 2 হলো উনি গিয়েছিলেন অফিস আওয়ারে গিয়েছিলেন, শোক জানার। উনি গিয়েছিলেন শোক তো, যিনি চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে, উনি 3 বারের প্রধানমন্ত্রী, শোক উনি জানাতেই পারেন, শোক বইতে স্বাক্ষর করতেই পারেন। কিন্তু তারপরে যারা যারা শোক বইতে স্বাক্ষর করেছেন প্রায় অনেকেই জামাতে ইসলামীর, ছাত্র শিবির, ছাত্র দলের চেয়ে আগে দেখা করেছে। তার মানে কি তারাও কি উপঢৌকন দিয়েছে? জামাতের আমির দেখা করেছে, শুধু দেখাই করেন নাই, উনি আবার এটাও বলেছেন, উনি এই যে রাসেলদের মতো এদেরকে নিয়োগ করেন যে এই ধরনের কথা তোমরা প্রপাগান্ডা চালাবা, আবার উনি যায় বলেন যে আমরা আবার 5 বছর একসাথে থাকতে চাই। এই যে বলার ধরনটা দেখেন, এই যে দ্বিচারিতা, এটাকেই বলে দ্বিচারিতা। তো এই যে ওনারা যে গেলেন, তা ওনাদের মাঝে যেটা কি ছিল। আর আমি যদি বলি যে এটাকে যদি আমি অন্য খাতে চিন্তা করি, যে অফিস আওয়ারে যখন একজন সর্বোচ্চ পদের অফিসার যান, সে তো অন্য কোনো মাইনাস চিন্তা নিয়েও যেতে পারেন, মাইনাস চিন্তা নেই, কারণ ষড়যন্ত্র কিন্তু এখনো ডালপালা ছড়ছে আগের চেয়ে বেশি, আরো বেশি। কারণ যদি তাই না ছড়তো, তাহলে এনসিপি যে কিংস পার্টি নামে খ্যাত, এখনো প্রধান উপদেষ্টা বলেন সবকিছু বাদ দিয়ে অনিরপেক্ষভাবে বলেন যে ইয়াংদের, তরুণদের মধ্যে অনেকেই সংসদ সদস্য আগামী নির্বাচনে হবে। সেই জায়গায় আমি শেষ করি নাই, সেই জায়গায় এই যে এই বলার এই এরা যদি এই কাজগুলো করতে পারে, ওইখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এইখানে যখন তারেক রহমান একটা জনসভার মতো লোক নিয়ে হাঁটেন, তখন তো জামাত তো ওই একই অবস্থায় হাঁটেন, তখন জামাতের কি পুলিশ পাহারা দেয় না? তখন জামাতের গোয়েন্দা সংস্থা পাহারা দেয় না নেপথ্যে বা এমনি? তো সেই জায়গায় তারেক রহমান সাহেব যখন বের হন, এত লোক হয়, তখন তাকে সেভ করাও তো রাষ্ট্রের দায়িত্ব। পরিষ্কার আপা, একদম পরিষ্কার। আমি সামান্তা, প্রধান উপদেষ্টার সেই বক্তব্য নিয়ে আপনি একটু বলবেন কিনা যে আগামী নির্বাচনে অনেক তরুণ নেতা জিতে আসবে, যদিও তরুণ নেতা নিশ্চয়ই শুধু এনসিপি থেকে নির্বাচন করছে না, বিএনপি থেকেও করতে পারে, জামাত থেকেও করতে। এটা একটা জায়গায় আমার মূল প্রশ্ন হচ্ছে যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশের নির্বাচনে নতুন কিছু না, সবশেষ সরকার যেটা আওয়ামী লীগ সরকার, যাদেরকে আপনারা ক্ষমতাচ্যুত করেছেন গণ অভ্যুত্থানের মুখে, সেই সরকারেও একাধিক দ্বৈত নাগরিক ছিল, ফলে এটির একটা আইনও আছে। কিন্তু সেই বিবেচনায় নির্বাচন কমিশন কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে? ধরেন কুমিল্লা 10 হাসনাতের আসন, তার প্রার্থিতা বাতিল হয়েছে, কুমিল্লা 4 তার প্রার্থিতা বাতিল হয়েছে, আবার কোথাও কারোটা বাতিল হয়নি। ইখতেশাম আপনার দলে, তার টানে নানান নাটকীয়তার পর তিনি ফিরে পেয়েছেন। কাউকে আপিল করার সুযোগ দেওয়া হচ্ছে, কাউকে দেওয়া হচ্ছে না। ফলে এই দ্বৈত নাগরিকত্ব বিতর্ককে আপনারা আসলে কিভাবে দেখেন? প্রথমত ওই যে কমেন্টটার ব্যাপারে, সিএর কমেন্টটার ব্যাপারে যেটা জানতে চাইলেন, মানে আসলে এই ক্ষেত্রে আমারও কখনো কখনো মনে হয়েছে যে এখানে অতি উৎসাহ আছে। এই ধরনের কমেন্টে এর আগেও উনি করেছেন এবং অতি উৎসাহের জায়গা থেকে উনি
কখনো কখনো এমন এমন বিষয়কে সামনে নিয়ে আসেন যেটা ওনার সিএ হিসেবে এটা ওনার কর্তব্য নাই, ওনার কাছ থেকে কেউ এটা প্রত্যাশাও করছে না। সো এইখানেও ওই যে যেটা ষড়যন্ত্র তত্ত্ব, এটার ভিতরে বিলং না করাটাই ভালো অ্যাজ এ পলিটিশিয়ান, বাট কখনো কখনো এটার কিন্তু একটা ইফেক্ট পাওয়া যায়। 2 নাম্বার, আপনি যেটা দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে বলেছেন, আসলে একটা প্রতিষ্ঠান যখন একটা প্রতিষ্ঠান হিসেবে ইনস্টিটিউশন হিসেবে দাঁড়ায় নাই, তখন আপনি তার যে কোনো কাজেই গাফিলতি এবং হচ্ছে ইনক্যাপাসিটি এটা আপনি দেখতে পাবেন। লেস ক্যাপাসিটি সম্পন্ন লোককে যখন আপনি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায়িত্ব দিবেন। সো নির্বাচন কমিশনের ক্ষেত্রে এই জিনিসটাই ঘটছে। আইন আছে, আইনটা আসলে যৌক্তিক কিনা সেটার ব্যাপারে তো আসলে আমি জানি না। আমার ধারণা, আমি যেটা যতটুকু জানি, যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্টটা, সেখানে এই বিষয়ক একটা সমাধানের উল্লেখ ছিল, কিন্তু সেই সমাধানটা আমি আসলে একটা কমিশন কি মানে খুব ভয়েস রেজ করতে দেখেছি, সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তারা তাদের যে প্রস্তাবনা সেগুলোর ব্যাপারে যখন ইমপ্লিমেন্টেশন হয় নাই, তারা বারবার কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে যে এটার দীর্ঘমেয়াদী ভালো ফল বয়ে আনবে না। আপনি দেখেছেন এগুলো, বদুল আলম মজুমদার একাধিকবার এই শঙ্কা প্রকাশ করেছেন। সো আমরা কিন্তু পরবর্তীতে এই জিনিসটাই দেখতে পেলাম। তাহলে এই সংস্কার কমিশনের আসলে লাভটা কি ছিল, দরকার কি ছিল? এত কর্মঘণ্টায় এবং জনগণের সময়, রাষ্ট্রের সময় নষ্ট করার আসলে কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এটা একটা আইওয়াশ, আরেকটা আইওয়াশের মধ্য দিয়ে এটা করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে আসলে এটা জটিলতাটা কিন্তু আমি বাংলাদেশি এবং সাথে অন্য কোনো নাগরিকত্ব বহন করছি কিনা, আমার কাছে মনে হয় না এটা কোনো জটিলতা। জটিলতাটা আসলে কোন দলের ক্ষেত্রে এটা কি ভূমিকা রাখছে, এই একই আইন, এবং যার যার জন্য এটা এক ধরনের নমনীয়তা, কোনো কোনো ক্ষেত্রে এটা নমনীয়তা, এবং এটা শুধু দলের ক্ষেত্রে না ভাই, এই জিনিসটা আসলে প্রার্থী ভেদে এটা আলাদা হচ্ছে। যদি খুব জোরালো এবং শক্তিশালী প্রার্থী হয় সেক্ষেত্রে এটা একরকম হচ্ছে, যদি অপোজিশন বেশি জোরালো হয় বা রাজনৈতিক গুরুত্ব বেশি থাকে সেক্ষেত্রে একরকম হচ্ছে। তাহলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম, এটাকে তো আইন বলা যায় না। যে কারণে বিতর্কটা হচ্ছে, এটাকে আইন বলা যায় না, এটাকে বলা হয় ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, যেটাকে আমরা বলি বায়াস, অথবা বলা হয় শক্তের ভক্ত নরমের জন্য। দ্বৈত নাগরিকত্ব বিতর্ক নিয়ে কথা বলছি। রাসেল, দ্বৈত নাগরিকত্ব নিয়ে আসলে নির্বাচন কমিশনের আর কি বা করা ছিল? যার কাগজপত্র যেমন সে অনুযায়ী তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেন নাকি? জি মিশুবা, আমি এটা আসছি, তার আগে আপার মনিয়াপ্পার একটা বিষয় নিয়ে আসি। মনিয়াপ্পা একটা কথা বললেন, জামাত যার বন্ধু হয় তার নাকি শত্রু প্রয়োজন হয় না। জামাত কিন্তু অনেক দিন ধরে 91-তে প্রথম ক্ষমতার স্বাদ কিন্তু জামাতেই দিয়ে দিয়েছিলেন, এবং 96-তে যখন জামাতকে সেই ক্ষমতার স্বাদকে যখন অস্বীকার করা হলো তখন কিন্তু টিকতে পারে না 15 দিনও। এরপর 2001 সালে সে 1 সালে সেম স্বাদটা পেয়েছে। আজকে 17-18 বছর জামাত থেকে সে স্বাদটা পেয়েছে। কিন্তু জামাতকে বন্ধুর শত্রু প্রয়োজন হয় না, তার মানে আওয়ামী লীগকে ওনারা শত্রু মনে করেন না, 17-18 বছর মনে করেননি। যে আওয়ামী লীগ মানে বাংলাদেশের নেত্রী বেগম জিয়াকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে, সে আওয়ামী লীগ বিএনপির শত্রু না, যতটুকু জামাত ওনারা শত্রু মনে করে। কারণ আপনি দেখেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেব, এমপি প্রার্থী বিএনপির, উনি বলেছে জামাত আপিল করেছে, জামাত রিট করেছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, আমি বাধা দিয়েছি। আপনি দেখেছেন কুমিল্লায় 200 জন একসাথে এসে জয়েন করেছে। তার মানে কি আপনি আওয়ামী লীগকে কি দিচ্ছেন? না, কিন্তু অ্যাটর্নি যেটা করেছে সেটা তো রাষ্ট্রের সিদ্ধান্ত হতে পারে। আপনি যখন আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ এত বড় একটা এই গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এনসিপি জামাত সবাই করে আন্দোলন করে নিষিদ্ধ করতে হয়। দেখেন, তার মানে হচ্ছে ওনারা আওয়ামী লীগ ওন করে কেন? ক্ষমতা জিতে হবে। শুনেন, মনে রাখবেন একটা মিশুভাই, আমি একটা কথা বলে রাখি, জিতলেও জেতা যায় না। গত তিনটা ট্রাম আওয়ামী লীগ জিতেছিল, কিন্তু জিতলে যে মানুষের মন জেতা যায় না সেটা বোঝা উচিত রাজনীতিবিদদের। ওনারা যদি এবার জিতেও, যদি আওয়ামী লীগের সহযোগিতা ওনারা জিতে, তাহলে কি তারা গত 3বার আওয়ামী লীগ যেভাবে জিতেছে এভাবে ছাড়া মানুষের মন জয় করতে পারবে না। দ্বৈত নাগরিকত্ব আমাদের কনস্টিটিউশনের 66 আর্টিকেলে সরাসরি বলা আছে, যদি আপনি দ্বৈত নাগরিক হন তাহলে আপনি কি হতে পারেন, সংসদ সদস্য হতে পারবেন না। কিন্তু সমস্যা দাঁড়িয়েছে আপনি দ্বৈত নাগরিক যখন সবার ক্ষেত্রে সমভাবে নিতেন, আপনি কারোরটা নাম পেলেন জামাতের সাথে বাদ দিয়ে দিলেন, কিন্তু যখন দেখলেন যে বিএনপির একটা হেভিয়েট প্রার্থী আপনি বাদ দিলেন না, সেখানে একজন স্বতন্ত্র প্রার্থী বাধ্য হয়ে তাই আপিল করেছে, তারপরে গিয়ে আপনি বিবেচনা করলেন। কেন? তো আপনি এই দ্বিচারিতা কেন করবেন? অমুকের জন্য হলে ভালো, তার জন্য হলে খারাপ হবে কেন? এই জন্য দ্বৈত নাগরিকতা এটা যেহেতু আমাদের কনস্টিটিউশনের অংশ,
সুতরাং এটাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জি, যারা একদম। যারা বাংলাদেশ সঙ্গে সদস্য হতে আসবে তাদেরকে অবশ্যই এই নাগরিকত্ব ছেড়ে ছেড়ে এই আসতে হবে। সাবকেজ ছেড়ে তাদেরকে আসতে হবে। আপা একদম শেষ সময় আপা আমরা নানা ধরনের উস্কানি পাল্টা উস্কানি দেখছেন কিনা আপনিও, যেমন ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মার, তিনি জিয়া পরিষদের সভাপতি একটি পোস্টারটা নিয়ে নাকি ব্যানারটা নিয়েছিলেন, সেটি ছিঁড়ে ফেলেছেন, সেটির ভিডিও ভাইরাল হয়েছে। ফলে এটিকে আসলে ছাত্রদল গিয়ে যেন বিষয়টা প্রতিহত করে এরকম কোনো আহ্বান কিনা, অথবা আজকে ছাত্রদল সারাদিন যেটি করলো নির্বাচন কমিশনের সামনে গিয়ে একদম ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি, সেটিও আর এক দলকে আহ্বান কিনা যে আসেন নির্বাচন কমিশনের সামনে, মানে এবং এগুলো নির্বাচনের প্রভাবও ফেলছে কিনা? দেখেন এই জিনিসগুলো হতেই থাকবে, হচ্ছে, এবং সরকার এইখানে বলছেই মুখ দিয়ে যে ঐতিহাসিক নির্বাচন করবে। ঐতিহাসিক খারাপ না, ঐতিহাসিক ভালো, আমরা এটা সরকারের মুখ থেকে জানতে পারছি না, এবং কোনো চেঞ্জ হচ্ছে না। এখান থেকে অনেক কিছুই বোঝা যায় যে কি হতে যাচ্ছে। যেটা রাসেল বলল, আমি যদি রাসেলকে এটা বলি যে এই জামাতকে এস্টাবলিশড কে করেছে? বিএনপি করেছে। বিএনপি জামাতের জন্য এই ২০-২৫ বছর, এই 14, আমি প্লিজ তোমার সামনে কথা বলি নাই, এই যে 14তে 18তে অনেক দেশে বিশ্বের অনেকেই বলেছে জামাতকে ছেড়ে আসেন, আপনাদের কি করব। জামাতকে বিএনপি ছাড়ে নাই। তার বিনিময়ে জামাত কি করেছে? 5ই আগস্টের 2 দিন পরেই জামাতের আমির কি বলেছে? এক জালিমকে বাদ দিয়ে কি আমরা আরেক জালিমকে নিয়ে আসবো? এই যে তারা বলল, তার মানে জালিম বানায় দিল, একদম চরমভাবে উষ্টাগত করার যে পায়তারাটা করলো, সেখান থেকে কি আমরা বলতে পারি না? বা প্রত্যেকটা এই যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো সমস্ত বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের নামে, আমি বলবো না যে বিএনপি একদম ধোয়া তুলসী পাতা, ভুল শুদ্ধ সবারই আছে। জামাতও তো অনেক ভুল করে, ভোট না দিলে বেহেস্তে যাইতে পারবে না, সূর্যরে থামায় রাখে, অনেক কিছু করে। আমরা কিন্তু এগুলা নিয়ে এত কথা বলি না, প্রয়োজনেও বলি না। তারা তো অপ্রয়োজনে এটা প্রোপাগান্ডা ছড়ায়। এতে কি হয়েছে? বিএনপির যে লসটুক করার চেষ্টা করেছে, সত্যি কি সেই লসটুক তারা করতে পেরেছে? কখনোই করতে পারে নাই, এবং করতে পারবেও না। আপনি যে কথাটা বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেম ঘটনা তো ঢাকা ইউনিভার্সিটির তো 5ই আগস্টের পরে হয়েছে। কোনো তাদের দল করবে তারা গুপ্তভাবে, সেটা তারা বলবে না, বা আওয়ামী লীগ করে, তারা আওয়ামী লীগের সঙ্গে তাদের সবচেয়ে ভালো সম্পর্ক। এখন পর্যন্ত সারা বাংলাদেশে তারা কয়টা মামলা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে? বরং আওয়ামী লীগের বাড়িতে বাজার পাঠিয়েছে, আওয়ামী লীগের রাতে ঘুমাইতে দিয়েছে, আওয়ামী লীগের সঙ্গে যেভাবেই হোক একটা ভোট আমাদের এইবার দিয়েন। আপনার মনে আছে এইবার আমাকে ভোট দিবেন, আগামীতে আবার আপনারা আসলে মুজিবুর রহমান সাহেবের এলাকায় কি বলেছে? আগামীতে আবার আমরা আপনাদের ভোট দিয়েন, আপনারা আপনাদের দিয়েন, বা আমরাও দিব। এই যে কথাগুলো, এই যে মিলমিশ দুধ ভাত, এই দুধ ভাত একমাত্র তারাই পারে। বিএনপি এই জিনিসটা পারে না। যাকে বুক দেয় তাকে পিঠ দেয় না, যাকে পিঠ দেয় তাকে বুক দেয় না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই যে নোংরামিগুলো হচ্ছে, এই নোংরামিগুলোতে আমি আবার সেনাপ্রধানকে ডেকে আনতে চাই। সেনাপ্রধান বলছেন আপনারা এইভাবে যত কাদা ছোড়াছুড়ি করবেন, আমাদের দেশের সার্বভৌমত্ব তত হুমকির মুখে দাঁড়াবে। জি সামান্তা, আসলেও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আম্মারের ঘটনা, কিংবা আজকে নির্বাচন কমিশনের সামনে ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঘটনা, এগুলো খুব ভালো সিগন্যাল দেয় কিনা? না, ভালো সিগন্যাল তো দেয় না। প্রথমত আমাদের অভ্যুত্থানের পরে যারা ছাত্রনেতা হয়েছেন, সেই ছাত্রনেতাদের আসলে যেটা খুব দ্রুত শেখা উচিত ছিল, সেটা হচ্ছে প্রজ্ঞাবান চরিত্র এবং প্রজ্ঞাবান কথা বলা, এবং মানুষের সামনে একটা অনুসরণীয় ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করা। তারুণ্যের শক্তি এবং তারুণ্যের সাহসের সাথে অবশ্যই প্রজ্ঞাকে যুক্ত করতে হয়, আদারওয়াইজ এই সাহসটা ক্ষণস্থায়ী হয়, এবং নির্দিষ্ট কোনো শত্রুর বিপক্ষে গেলেই একমাত্র এই সাহসটা উত্তেজিত অবস্থায় আপনি দেখতে পাবেন, কিন্তু শত্রু পরিবর্তন হয়ে গেলেই সেই শক্তিটা হারিয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে যারা মানে, এবং একই সাথে এখানে বিভিন্ন নর্মস আছে, যে একটা বিশ্ববিদ্যালয়ে আপনি কতটুকু রাজনীতিকরণ করবেন, কতটুকু আসলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, সেটারও আসলে একটা পলিসি বা একটা নীতি নির্ধারণী এবং আসলে কমন সেন্সও থাকা জরুরি। আমাদের রাজনীতিবিদদের কমন সেন্সও যেমন নাই, এবং সেই সাথে প্রজ্ঞাও নাই, এটাই আমার কাছে মনে হয়েছে। এবং সেই সাথে তারুণ্যের জোয়ার যুক্ত হয় আর একটু সংকট বাড়লো কিনা, ওই দুইটা না থাকার সঙ্গে? তারুণ্যের জোয়ার যুক্ত তো থাকবেই। আপনি একটা 60% তারুণ্য এখন এই মুহূর্তে বাংলাদেশে, সেটাকে তো আপনি বাদ দিয়ে আসলে চলতে পারবেন, সেটাকে তো অবশ্যই কাউন্ট করতে হবে। কিন্তু এটার মানে ইয়েটা কি হবে, এটার কোয়ালিটিটা কি হবে, এটা অবশ্যই আমাদের আলাপের মধ্যে। অনেক ধন্যবাদ সামান্তা, ধন্যবাদ আল মামুন, ধন্যবাদ নীলুফার চৌধুরী। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।